মোহামেদ সালাহ তিনি লিভারপুল দলের সঙ্গে নাই। লিভারপুল গেছে মিলানে, ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে। আর্নে স্লট বলেছেন মোহামেদ সালাহকে তিনি রেখে এসছেন লিভারপুলে, এবং এই বিগ ম্যাচের আগেই সেই প্রশ্ন, মোহামেদ সালাহ কি লিভারপুলের জার্সিতে তার সব শেষ ম্যাচটা খেলে ফেলেছেন? অথচ সোমবারে এই লিভারপুলে যখন ট্রেনিংটা হয়েছে, এই ম্যাচের আগে সবশেষ ট্রেনিং, সেখানে মোহামেদ সালাহকে দেখা গেছে, এবং ওই ট্রেনিং সেশন শেষেই আর্নে স্লট নাকি জানিয়েছেন যে মোহামেদ সালাহকে তিনি দলে নিচ্ছেন না। এই যে আলোচনাটা শুরুর দিকে হচ্ছিল না, এই আলোচনাতেই নাকি আর্নে স্লট বলেছেন মোহামেদ সালাহর দিকে ইঙ্গিত করে সবার সামনে যে মোহামেদ সালাহ, তোমাকে ছাড়া আমরা যাচ্ছি মিলানে চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচটা খেলতে। এরপরই আসলে প্রেস কনফারেন্সে এসেও ইন ডিটেলস তিনি কথা বলেছেন। তবে মোহামেদ সালাহ যেভাবে ক্লাবের এগেইনস্টে এবং আর্নে স্লটের এগেইনস্টে কথা বলেছেন, সেটা লিভারপুলের কর্তৃপক্ষ, আর্নে স্লট কারোরই আসলে পছন্দ হয় নাই। লাস্ট ম্যাচ প্রিমিয়ার লিগে যখন ম্যাচটা আসলে শেষ হলো, লিভারপুলের এগেইনস্টে গেল ম্যাচের রেজাল্ট, এরপরে আসলে সালাহ তার সেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন। এবং সালাহ কাদের কথা বোঝাতে চেয়েছে আমার জন্য সেটা বলা কঠিন। যেই কথাটা বলেছিলেন যে তাকে বাসের সামনে ফেলে দেওয়া হচ্ছে, সেটার অ্যান্সারে আর্নে স্লট সেটা বলেছেন। ও যেটা ভাবছে সেটা ভাবার অধিকার তার আছে, কিন্তু সংবাদ মাধ্যমে সেটা জানানোর অধিকার তার নাই। আমরা তাকে জানিয়ে দিয়েছি যে সে আমাদের সঙ্গে যাচ্ছে না ইন্টারের বিপক্ষে। আমরা দলকে সবচেয়ে ভালোভাবে প্রস্তুত করার চেষ্টা করেছি এই ম্যাচের পর। আবার পরিস্থিতি দেখব, তবে একজন খেলোয়াড়ের জন্য সব সময় ফিরে আসার দরজা খোলা থাকে। কিন্তু এই জায়গায় একটা স্পষ্ট দূরত্ব তৈরি হয়ে গেছে। আর্নে স্লটের পুরো প্রেস কনফারেন্সটা আমি শুনছিলাম, দেখছিলাম, এবং সেখানে তাকে খুঁচিয়ে খুঁচিয়ে প্রশ্ন করা হয়েছে। 10 মিনিট পাওয়া গেছে মোহামেদ সালাহকে নিয়ে প্রশ্ন করার জন্য, এবং সেই প্রশ্নগুলোর এক একটার জবাবে, মানে এক একটা প্রশ্ন লেজ আছে তার, 2-3টা প্রশ্ন একসাথে হয়ে যাচ্ছে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছেন। আর আর্নে স্লট প্রতিবার একটা করে উত্তর দিয়ে বলছেন, তোমার পরের প্রশ্ন জানি কি ছিল, পরের প্রশ্ন জানি কি ছিল। তিনিও এখন চাপে আছেন, কিন্তু তার পক্ষে সমর্থন আছে লিভারপুল বোর্ডের বা লিভারপুল কর্তৃপক্ষের। তো এই সমর্থনটাই শেষ পর্যন্ত তিনি কাজে লাগিয়েছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে মোহামেদ সালাহর সঙ্গে আপনার কি সেই শনিবারের ম্যাচের পরে আর কথা হয়েছে, তখন আর্নে স্লট বলছেন, না, আমার সঙ্গে কথা হয় নাই। তখন আবার আর্নে স্লটকে জিজ্ঞাসা করা হচ্ছে, কথা যদি না হয় তাহলে মোহামেদ সালাহকে যে আপনি দলে নিচ্ছেন না, এইটা আপনি কি করে তাকে জানালেন? তখন তিনি বললেন যে আমার সামনে সবাই ছিল, তখন আমি তাকে ইঙ্গিত করে বুঝিয়েছি, মোহামেদ সালাহর দিকে ইঙ্গিত করে, যে তুমি আমার দলের সঙ্গে থাকছো না। তো এটাকে তো আর কনভারসেশন বলে না। তো এই দুজনের ভেতরে যে দূরত্ব, সেটা আসলে এই দুজনের ভাগ্যে কি রেখেছে সেটা বলা মুশকিল, কিন্তু এটা বোধহয় স্পষ্ট যে লিভারপুল সমর্থন এখানে দিচ্ছে আর্নে স্লটকে। এমনকি ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির কথা বলতে পারেন, জেমি ক্যারাগারের কথা বলতে পারেন, তারা সবাই আসলে মোহামেদ সালাহর দায়টাই বেশি করে দেখছেন। কিন্তু এইখানে যে আর্নে স্লট বললেন যে সালাহ চাইলে যে কোনো কিছুই বলতে পারেন, এবং তিনি সম্ভবত এটাও বলছেন যে মিডিয়ার সামনেও বলতে পারে, কিন্তু মিডিয়ার সামনে বলার পরে কি অ্যাকশন আমরা নেব সেটা আমাদের ব্যাপার, সেই অনুযায়ী কি অ্যাকশন নেওয়া হয়েছে। এই জায়গায় দেখেন, উনি বলেছেন আপনি অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আপনি যখন কোনো একটা স্টেটমেন্ট দেবেন তখন হচ্ছে সেটা আপনার ক্লাবকে রিলেট হয়ে যাচ্ছে। সেই জায়গায় আপনি তো ক্লাবের এগেইনস্টে, যে ক্লাবের থেকে তো কোনো ফুটবলার বড় নয়। আর্নে স্লট ইন্ডিকেশনটা দিয়েছেন সেদিকটাতে যে আপনি যা ইচ্ছা আপনি ভাবতে পারেন, কিন্তু আপনি যখন সংবাদ মাধ্যমে কথা বলবেন তখন হচ্ছে আপনার জানা উচিত আপনি কি বলতে যাচ্ছেন। সেখানে অনেক কিছু কিন্তু আসলে রিলেট হয়ে যায়। এবং দেখেন সালার ওই দিনের সেই মন্তব্যগুলোর মধ্যে একটা ছিল, ক্লাব আমাকে যে কথা দিয়েছিল সেই কথা ক্লাব রাখে নাই। দ্যাট মিনস কি, শুধু আর্নে স্লট না, তার কিন্তু ইন্ডিকেশন ছিল ক্লাবের প্রতিও, তার প্রতি হচ্ছে গিয়ে যে তিনি অবিচারের শিকার হচ্ছেন এই জিনিসগুলোতে। এটাও তো আপনার ক্লাব ম্যানেজমেন্ট ভালোভাবে নিবে না। আচ্ছা, ক্লাব কি কখনো কথা দেয় আমি তোমাকে 11-এ খেলাবো? এইটা তো আসলে মানে এটা আসলে কোন কথা দিয়েছে আর কোন কথা রাখেনি এটা তো আমরা জানি। আর একটা জিনিস দেখেন, লাস্ট সিজন তো পুরোটাই আসলে মোহাম্মদ সালাহ 11-এ খেলেছেন। এরপর তার হচ্ছে আপনার কন্ট্রাক্টটা রিনিউ হলো, তখনও তো কেউ ভাবে নেই যে এই পর্যায়ে হচ্ছে গিয়ে সালাহর ফর্মটাও পড়বে, স্লটের সাথেও তার দূরত্বটা বাড়বে, এবং এইটা হচ্ছে গিয়ে একদম আপনার ওই মুখ কালাকালির পর্যায়ে আলটিমেটলি চলে গেছে। এবং এই জায়গায় স্লটের সবচেয়ে বড় ব্যাকআপটা হচ্ছে গিয়ে তিনি তার ম্যানেজমেন্টের কাছ থেকে পাচ্ছেন, এবং সালাহ অনেক কিছুই আসলে মানে হতাশ হয়ে এমন কিছু জিনিস আসলে বলে ফেলেছেন যেটা ওই ক্লাবের এগেইনস্টে আলটিমেটলি হিট যে করছে। সালাহ এটা ইন্টেনশনালি করেছেন, এবং এই কেসটাকে অনেকে রোনালদোর কেসের সঙ্গে মেলাচ্ছেন। মানে ক্রিস্টিয়ানো রোনালদো যেভাবে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছিলেন, একটা নভেম্বর মাসেই তিনি ওই ইন্টারভিউ দিয়েছেন, এটা আসলে ডিসেম্বর মাস, এবং কিছুদিন পরে আপনার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাবে। আর মোহামেদ সালাহ তো 15 তারিখ আফ্রিকান কাপ অফ নেশনসে যাচ্ছেন। এখন আর্নে স্লট বলছেন, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে মোহামেদ সালাহর ভবিষ্যৎ কি, তিনি কি এই ক্লাবে থাকবেন, তখন তিনি বলছেন আই ডোন্ট হ্যাভ আ ক্লু।
তার মানে তিনি এখনো জানেন না, তার মানে মোহাম্মদ সালাহ যদি চলেও যায় এটা নিয়ে তার খুব একটা বোধহয় আপত্তি আছে বলেও মনে হচ্ছে না। এইখানে আর্নে স্লটের যে ধরেন হোল্ড এই টিমটার উপরে, ইউর্গেন ক্লপের তো আর সেরকম মানে, ইউর্গেন ক্লপের হোল্ড তো আরো বেশি ছিল। ক্লপ করতে কি এইসব ক্ষেত্রে থাকতে হয়ে যায়। এখন এই ক্লপ করতে এইসব ক্ষেত্রে যে মোহাম্মদ সালাহ পিঠটির চাপড়ে দিয়ে তিনি এটা ঠিকঠাক করে ফেলতেন। মোহাম্মদ সালাহ কিন্তু এই ধরনের কথাবার্তা বলেন, এর আগেও তিনি বলেছেন। এখন আলিসন বেকার যিনি কালকেও কথা বলেছেন, মানে লিভারপুলের গোলকিপার, তিনি তো তার সঙ্গে রোমাতেও খেলেছেন, রোমার পরে দুজন মিলে এখানে এসে তারপরে ভালো বন্ধু। আলিসন বেকারও তার টিমমেটকে সমর্থন করছেন, কিন্তু দিন শেষে ক্লাবটা তাকেই তো সামনে রাখতে হয়, মানে ক্লাবের চেয়ে তো আসলে কেউ বড় হয়ে যায় না, এটা হওয়া তো আসলে যায় না। এই জায়গাতে গিয়ে বিপত্তিটা লেগেছে, এর সমাধান আসলে কি? মোহাম্মদ সালাহ কি আর থাকতে পারবেন না? আপনার আমার মনে হয় না আসলে মোহাম্মদ সালাহ চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, মোহাম্মদ সালাহ শেষটাও লিভারপুলে হয়ে গেছে, এইটাই হয়তো বা আমরা দেখবো। এখন যদি আপনার এমন কিছু না হয় যে ধরেন নেশনস কাপ চলতে চলতে স্লট একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে, তখন কিন্তু এই জিনিসগুলো আবার নেগেটিভলি চলে আসে কিনা, তখন ওই জিনিসটার অপেক্ষাটা হয়তো অনেকেই আছেন যারা মোহাম্মদ সালাহকে সাপোর্ট করছেন, তারা হয়তো ঠিক আছে দেখি স্লট আসলে কি করে। ক্রিস্টিয়ানো রোনালদো যদি ক্লাব ছাড়তে পারেন, ক্লাবের সঙ্গে বা ম্যানেজমেন্টের সঙ্গে ঝামেলা বা কোচের সঙ্গে আসলে, যেটা পরে গিয়ে ম্যানেজমেন্ট পর্যন্ত গড়ায়, তাহলে কি লিভারপুল লিজেন্ডও সেই পথে হাঁটছেন কিনা প্রশ্ন হচ্ছে সেটা। তিনি এখন কই যাবেন সেটা নিয়ে সামনের দিনগুলোতে আমরা আসলে প্রচুর পরিমাণ আলোচনা করব, কিন্তু আজ রাতের সব আলোচনা বোধহয় থাকবে এই ম্যাচ কেন্দ্রিক ইন্টার মিলানের বিপক্ষে। এই ম্যাচের মধ্যে আসলে ঘুরে ফিরে মোহাম্মদ সালাহ নামটা চলে আসছে, সেটা আসাটাই স্বাভাবিক। ইনফ্যাক্ট ক্রিশ্চিয়ান কিভু, ইন্টার মিলান কোচ, তাকেও জিজ্ঞেস করা হয়েছিল মোহাম্মদ সালাহর সাথে লিভারপুলের এই দূরত্ব নিয়ে। তিনি একটু টেকনিক্যালিও জিনিসটা বলেছেন, সালাহ ফুটবলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে, এটা আমার ভাবনার জায়গা নয়। এই ম্যাচ নিয়ে তিনি সেটা মিন করেছেন। তাদের দলে সালাহর বদলি ফুটবলার আছে যারা যাদের কারণে আসলে লেভেলটা উঁচুতেই থাকবে। লিভারপুলের দল হিসেবে ওদের এই শক্তি আছে, একজনকে নিয়ে আলাদা করে কথা বলার দরকার নাই। মানে একদিকে বলেছেন সালাহ কি, অন্যদিকে বলেছেন আসলে সালাহ একজন প্লেয়ার। এখন সালাহকে ছাড়া লিভারপুলের ফরমেশন আসলে, এবং দেখেন লিভারপুলের এই ফরমেশন যখন আপনি নিয়ে কথা বলবেন, তখন হচ্ছে লিভারপুলের আবার নতুন ধাক্কা হচ্ছে, আপনি কোডি গাকপোকে এই ম্যাচে পাচ্ছেন না, আপনি ফেডেরিকো কিয়েসাকে আপনি এই ম্যাচে পাচ্ছেন না। তার মানে আসলে ঘটনাটা কি দাঁড়ায়? ঘটনাটা দাঁড়ায় আপনার ফরওয়ার্ড পজিশনে অপশন আসলে যেগুলো রয়েছে সেইটা হচ্ছে একই থেকে ইসাক, ফ্লোরিয়ান ভার্টস এবং হচ্ছে এনগুমোয়া, মানে চারজন। এছাড়া কিন্তু আপনার ফরওয়ার্ড পজিশন আর অপশন নাই। এই যে কিয়েজাকে যে নিয়ে না আসা, ইতালিয়ান সাংবাদিকরা ন্যাচারালি প্রশ্ন করেছেন কিয়েজা কেন নাই, তখন আর্নে স্লট বলেছেন যে তিনি অসুস্থ। একটু পরে আবার প্রশ্ন করেছেন আচ্ছা অসুস্থতাটা কি, একটু বলতে পারবেন যে কি নিয়ে অসুস্থ তিনি? তারপরে আবার আর্নে স্লট বলছেন যে মানে হেসে দিয়েছেন তিনি, সকালবেলা এসেছে তো শরীর খারাপ এই কারণে আসতে পারে, স্পেসিফিকলি আর বলেন নাই যে কি হয়েছে, জ্বর সর্দি এরকম কিছু একটা হয়ে থাকতে পারে, হু নোজ। হ্যাঁ, আমরা একটু ম্যাচে ফোকাস করি। লিভারপুল কোচ আর্নে স্লট ওই প্রেস কনফারেন্সে এই কথারও জবাব দিয়েছেন যে মোহাম্মদ সালাহকে আপনি যে ড্রপ করলেন টানা 3টা ম্যাচে, এর পেছনে কারণ কি, ট্যাকটিক্যালি আপনি কোন সিদ্ধান্ত নিয়েছেন, মানে কি কারণে আপনার সালাহকে ড্রপ করতে হলো? তখন তিনি বলছেন যদি আপনি খেয়াল করে দেখেন যে আমরা শেষ ম্যাচে একটা 4-4-2 ডায়মন্ড, এটা শুনলেই আমার হাভিয়ার কথা মনে পড়ে যায়, যেটা ডায়মন্ড শেপের ট্রাই করেছিলাম, যেখানে ফ্লোরিয়ান ভার্টস ছিল ডায়মন্ডের চূড়ায়, আমি রাইট সাইডে একটু সরিয়ে লেফট সাইডে আমি গাকপোকে দিয়ে একটা ট্রাই করেছিলাম। পরে সেটা আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার দলকে সাহায্য করতে পারে, কারণ তাকে তো আসলে এই সাফল্যগুলো করতে হচ্ছে, যেহেতু তার দলের কাছ থেকে রেজাল্ট আসছে না, আপনার যেতেই হবে। এক্স্যাক্টলি, তিনি একিতিকে রাইট সাইডে খেলাচ্ছেন এবং আমরা বোধহয় এই ম্যাচেও একিতিকে রাইট সাইডেই দেখবো, মানে মোহাম্মদ সালাহর জায়গায়। আমি সবুজলাইকে রাইট সাইডে মানে মোহাম্মদ সালাহর জায়গায় খেলানোর পক্ষে আসলে না। কিন্তু আপনি তখন হচ্ছে চিন্তা করেন আপনি লেফটে কি করবেন, আপনার তো গাকপো এই ম্যাচে তো আপনার নাই, তাহলে আসলে লেফট সাইডের অপশনটা কি? এনগুমোয়াকে যদি আপনি নিয়ে আসেন তখন হচ্ছে কি আপনার রিজার্ভেও তো হচ্ছে কি আপনার হাতে আর কিছু নাই। সুতরাং দেখা যাবে যে আলটিমেটলি আপনার সবজলাইকে রাইটেই খেলানো হবে, একিতিকে লেফটে দিয়ে সামনে ইসাক আরো একবার তিনি সুযোগ পাবেন, আর ফ্লোরিয়ান ভার্টসকে ওই নাম্বার 10 এর রোলটাতেই আলটিমেটলি ডিপ্লয় করা হতে পারে। এখন সেটাই মনে হচ্ছে, কিন্তু যদি বা আপনার হচ্ছে কি ফ্লোরিয়ান ভার্টস এবং সবজলাইয়ের মধ্যে শিফটিংটা হবে, হ্যাঁ সেটা একটা হইতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে সবজলাই যদিও তিনি গোল করছেন শেষ ম্যাচে, কিন্তু তাকে রাইট সাইডে একটু রাইট সাইডের বেশি খেলালে লিভারপুলের অন্য জায়গায় একটা শূন্যস্থান তৈরি হয়, যেটা আসলে ইররিপ্লেসেবল আমার কাছে মনে হয় না। আমি খেলা আসলে কমই বুঝি, সেই অনুযায়ী বলতেছি, লিডসের সঙ্গে খেলাটা দেখে মনে হচ্ছে, যদিও সবজলাই ওইখানে গোল করেছেন। এখন এই চ্যালেঞ্জটা অন্য জায়গায় যখন আপনি যাবেন, মানে ইন্টার মিলানের এগেইনস্টে যখন হিসাবটা করবেন, তখন আপনার সামনে চ্যালেঞ্জ হয়ে কি দাঁড়াবে? আপনার ডিফেন্সের অবস্থা যা, তার এগেইনস্টে যখন তুরাম আর লাউতারো মার্তিনেজ এই দুজনকে আপনার ফেস করতে হয়, ইনফ্যাক্ট এসপোসিতো এখানে একটা প্রভাব রাখতে পারেন, এদেরকে লিভারপুল কন্টেইন করতে পারছে কিনা এইটা একটা দেখার বিষয়। লিভারপুল তো সেই কাজটা করতে পারছে না। লিভারপুল হারে ম্যাচ, যখন তারা 1 গোল খায়ও তো হারে না, তারা 3 গোল
4 গোল এরকম করে খাচ্ছে, ড্র করুক বা হারুক। এইটা আসলে আজকের এই ম্যাচে লিভারপুলের বেশি দুশ্চিন্তার কারণ, রাদার দ্যান এই ফ্রন্ট লাইন মেলানো হচ্ছে। এটাই আসলে দেখতে হবে। তবে ইন্টার মিলানের জন্য আপনার একটা ধাক্কা যে আকানজিকে এই ম্যাচটায় তারা পাচ্ছে না, তারপরও হচ্ছে তাদের ব্যাকলাইনটা মোটামুটি হচ্ছে সেট ব্যাকলাইনে আছে এবং তাদের সিরিয়াতে যেই ফর্ম সেটাও তো লাস্ট ম্যাচটা তারা একটা বড় স্কোর লাইনই আসলে জিতে নিল। কিন্তু বড় ম্যাচে সেরি আতে বলেন বা চ্যাম্পিয়ন্স লিগে বলেন সেখানে ইন্টার মিলান আসলে ভুগছে। একটা বিগ ম্যাচ ইন্টার মিলানের জেতাটা খুব বেশি প্রয়োজন এবং সেই কারণে তারা লাউতারো মার্টিনেজের উপর একটা এবং বড় লাউতারো মার্টিনেজ ভরসা শেষ রাখবে। 5টা ম্যাচে নিজেদের ঘরের মাঠে আসলে গোল করেছেন, লিভারপুলের সঙ্গে ওই জায়গায় ম্যাচেও বোধহয় তিনি হ্যাঁ। গোল করেছিলেন এবং তার এই কারণেই সম্ভবত সেদিকে আলোটা অনেক বেশি থাকবে। এবং ক্রিশ্চিয়ান কিভু যার আন্ডারে ইন্টার মিলানের প্লেইং স্টাইল খুব বেশি পরিবর্তন হয় নাই, সেটাও আর্নে স্লটেরই কথা এবং তিনি আসলে সেই ইন্টার মিলানকে আগের ছকেই এক্সপেক্ট করছেন। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই। প্রেডিকশন নতুন করে জানতে চাচ্ছি কেন, প্রেডিকশন তো দেয়াই আছে। আরো একবার যদি ধরেন যিনি শুধু ইন্টার মিলান এবং হচ্ছে লিভারপুলের এই ম্যাচটার ওই ক্লিপসটা দেখবেন তার কাছেও আর কি নতুন করে জানতে চাওয়া। কি আপনার? আমি বললামই তো যে 1-1 আমি দিয়ে রেখেছি। আচ্ছা, আমার মনে হচ্ছে লিভারপুল এই খাদের কিনারা থেকে আসলে লিভারপুল ঘুরে দাঁড়াবে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। ইন্টার মিলান তারা 4টা ম্যাচ জিতেছে, একটাই হেরেছে আতলেতিকোর সঙ্গে, যে ম্যাচটায় তারা হেরেছে একেবারে শেষ মুহূর্তের গোলে, তাও একটা সেট পিস থেকে। পয়েন্ট টেবিলে 4 নম্বরে একটা দল, 13 নম্বরে একটা দল। গোলের হিসাব করলেও সেখানে ইন্টার মিলান ঢের এগিয়ে। বল পজিশন গড়ে হিসাব করলে লিভারপুল আর ইন্টার মিলানের একেবারেই মানে নেগলিজিবল একটা ব্যাপার। আর 88% পাসিং অ্যাকিউরেসি, 88% পাসিং অ্যাকিউরেসি, সেটা আবার একই রকম। ইন্টার যদি এই ম্যাচটায় জিততে না পারে তাহলে ইন্টারে মানে মিলানের ওই সাইডটা আসলে এই সমালোচনাটা প্রবল হয়ে যেতে পারে যে ক্রিশ্চিয়ান কিভু বিগ ম্যাচ জিততে পারেন না। ডেফিনেটলি, কারণ ওই সিরিয়াতেও যদি আপনি হিসেব করেন তখন হচ্ছে বিগ ম্যাচে ইন্টার মিলানের পারফরমেন্স কিন্তু কোয়েশ্চেনেবল এই সিজনে এখন পর্যন্ত। তবে ইন্টার মিলান আবার চ্যাম্পিয়ন্স লিগে অন্য হিসাব, চ্যাম্পিয়ন্স লিগের ওই আমেজটা তাদের কাছে হচ্ছে গিয়ে অন্যরকম। গতবারের রানার্স আপ এবং আপনি যদি হিসেব করেন যে লাস্ট 3 বছরের মধ্যেই ইন্টার মিলান যেইভাবে আসলে চ্যাম্পিয়ন্স লিগে ফ্লারিশটা করেছে সেটাও তো দেখার মতো। ঠিক বিপরীত মানে ইন্টার আর লিভারপুলের অবস্থা। ইন্টার মিলানের 11 মোর অর লেস একই আছে, তাই না? খুব বেশি পরিবর্তন সেখানে হয়ই নাই, ওই এসপোসিতো ছাড়া। আর লিভারপুলের ঠিক উল্টোটা, যে লিভারপুল এত প্লেয়ার কেনার পরে সেই পাজলগুলো মেলাতে পারছে না। এইরকম বৈপরীত্যে থেকে যে ম্যাচটা খেলতে নামছে দুই দল, সেখানে নিঃসন্দেহে বেশি চাপে আর্নে স্লট। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.